আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। হরে কৃষ্ণ। তৎপদং দর্শিতং শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় ১১ নং শ্লোক। যথামাং প্রপদ্যন্তে তাং মম বর্তানুবর্তন্তে। ভগবান শ্রীকৃষ্ণ তার করুণা সিন্ধু কান্ত নমস্তুতে রাধে বৃষভানু সুতং দেবী। পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক, নিরোগ হোক। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করার জন্য মঞ্চে আহ্বান করছি রোমিওদের কাছে সাধু পলের পত্র থেকে পাঠ। তাদের যত দ্বিধা দুর্বলতা সহ্য করে চলা, এই উক্তি তো তার ক্ষেত্রেই প্রযোজ্য। পুরাকাল পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সম্মানিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক হিসেবে আমাদের ফোকাস হচ্ছে আমাদের 5টা উপজেলা, সাভার দিয়ে সেটার শুরু। উপস্থিত আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবো, কিন্তু একটা দেশ সেটা একভাবে চলে এসেছে 53-54 বছর, তা তো আর 1.5-2 বছরে পরিবর্তিত হয়ে যায় না সম্পূর্ণ। কিন্তু পরিবর্তনের কিছু কিছু ধারা যদি তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো শুরু হয়েছে। মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি যে জনগণ তো অর্গানাইজ না, সংগঠিত না। আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত, কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না। পরিবর্তন করে সরকারকে বলবেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আপনারা ব্যর্থ। একটা দেশের সরকার তখনই ব্যর্থ হয় যখন জনগণও ব্যর্থ হয়ে যায়, আর সরকারের ব্যর্থতা জনগণেরও ব্যর্থতা, জনগণের ব্যর্থতাও সরকারের ব্যর্থতা। কাছে গিয়েছি, কেউ সাহস করে না বুড়িগঙ্গায় হাত দিতে, বলে এত অল্প সময় তো এটা হওয়ার প্রশ্নই নেই। কারণ হচ্ছে বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিট স্তরের পলিথিন আছে। এই পলিথিনগুলো তুলবো কেমন করে, রাখবো কোথায়, আলটিমেটলি কিভাবে ডিসপোজ অফ করব, এগুলো না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না। তবে সাভারবাসীর জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা কর্ণপাড়া খালটা এবং তুরাগ নদীর ব্যাপারে কর্মপরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছি। তুরাগের ব্যাপারে আমাদের বিশ্বব্যাংক এবং এডিবি আমাদেরকে সাহায্য করছে। এই কাজটা তারা আমাদেরকে অঙ্গীকার করে ফেলেছে। আমরা এখন প্রকল্প চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছি। ঢাকার 20টা খাল এবং তুরাগ নদীর 17 কিলোমিটার আপাতত টার্গেটে, এবং কর্ণপাড়া খালটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের নিয়মিত মনিটরিংয়ে আনবো। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এতদিন শুরু করেননি কেন? এটা জানা দরকার, কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন। 4 জন দিয়ে আমি ইটভাটাই ভাঙবো, নাকি বায়ু দূষণের অভিযানই করব, নাকি শিল্প দূষণের অভিযান করব? পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু আমাদের যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ইটভাটার পিছনে। তো তুরাগ এবং কর্ণপাড়া এ দুটো অবশ্যই আমাদের প্রাধান্যের মধ্যে আছে। আরেকটা হচ্ছে বিসিকের হাত থেকে সরিয়ে নতুনভাবে চিন্তা করা এবং সেটা পরিকল্পনা করাটাও চূড়ান্ত হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমিন বাজারের কথা, যদি ওটা আমার মন্ত্রণালয় না অন্য মন্ত্রণালয়, তাও আপনাদেরকে আশা দেবার জন্য কথাটা বলছি। আরেকটা হচ্ছে আমিন বাজার, এইখানে সমস্যাটা এতই গভীরে যে রাতারাতি এটা সমস্যার সমাধান সম্ভব না। কিন্তু তারপরেও আমরা চীন, সাউথ কোরিয়া, জাপান 3 জনের সাথেই কথা বলে যাচ্ছি। আমি দুঃখিত, চীন এবং সাউথ কোরিয়ার সাথে কথা বলা হচ্ছে সিটি কর্পোরেশনের পর্যায় থেকে, যে এই বর্জ্যগুলোকে আমরা কিভাবে এখান থেকে সরিয়ে কি পদ্ধতিতে একেবারে শেষ করতে পারি।
আর এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে আমরা করব। কিন্তু সেই প্রক্রিয়াও দেখেন 1.5 বছর 1 বছরের আগে পুরো জিনিসটা নানান রকম ক্লিয়ারেন্স যদি আমরা দৌড়িয়েও চলি তাহলেও পাওয়া সম্ভব হবে না। তবে আমিনবাজার এবং ট্যানারি এই দুটোই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মপরিকল্পনার মধ্যে আছে। শেষ কথাটা আমার বিভাগ থেকে আমি একটু বলে যাই, সাভার থেকে যে ইটভাটাগুলো সাভারে জ্বলে, সাভার এবং ধামরাইতে, এগুলো ঢাকার বাতাসকে মারাত্মক দূষিত করছে। কারণ এগুলো কয়েকটা মাসে শীতকালে বিশেষ করে ঢাকার দিকেই প্রবাহিত হয়। এই ইটভাটাগুলোকে চালু রেখে আসলে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণকে আমি বলছি, সেখান থেকে আমাদেরকে অবশ্যই পরিবর্তনের দিকে যেতে হবে। এখন এই পরিবর্তনটা কার হাত ধরে হবে এটা জরুরি। আমরা এখানে সুশাসনের কথাও বললাম, পরিবেশ সুরক্ষার কথাও বললাম। জনগণের সাথে প্রশাসকদের মনস্তাত্ত্বিক দূরত্ব, ক্ষমতা কেন্দ্রিক দূরত্ব টিকিয়ে রেখে সুশাসন করা যাবে না। এবং জেলা প্রশাসন থেকে সেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, ও অবৈধ করে উচ্ছেদের পরিবর্তে তাদেরকে বৈধ করার এই প্রক্রিয়া, এই ব্যাপারে কিছু বলেন। এইটা তো একটা অভিযোগ আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালো। আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন। হয়েছে সাভারে অভিযান প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই এটা বলেন। এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয়নি। আর 2.5 বছরের খতিয়ান আমি দিতে পারবো না। আমি 11 মাসের টুকু বলতে পারি, 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টে যত টাকা, তাতে কোথা থেকে টাকা নিয়েছে, উনি আমার থেকে টাকা নিয়েছেন, এরকম করে কাজগুলো হয়েছে। আপনি যদি 204টা ইটভাটা, আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে, তারপরে ওইগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন, জুলাই, আগস্টে। মাত্র হাতে গোনা 6টা থেকে 8টার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত। মানে যেটা চলে যাবে জুলাই, আগস্ট, সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিভিউ না করি। আমি সুযোগ দেখছি না রিভিউ করার। আর যেগুলো আছে 6টা থেকে 8টা, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় উপদেষ্টা, আপনাকে আমরা দেখেছি বেলায় থাকতে আপনি সাভারের মধুমতি নিয়ে কাজ করেছেন। নতুন করে কোনো ইটভাটার নবায়নের এখন মধুমতিটা সময় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সেগুলো অবৈধ হবে এবং সেগুলো ভেঙে ফেলা। ম্যাডাম, মব জাস্টিস কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। আবার চিহ্নিত করার মাননীয় উপদেষ্টা, সরকার মব জাস্টিস দেখতে পাচ্ছেন। মব নিয়ে সরকারের ব্যাপারে আপনারা আমাকে সব প্রশ্ন করেন এটা ভেবে যে আমি এখনো বেলায় কাজ করি। আমি এখন বেলায় কাজ করি না, আমি অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। তবে সাভার ট্যানারির দূষণ অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিএনটিপি চালাতে গিয়ে দেখেছি নানান সংস্থার নানান রকম কৌশল এবং অদক্ষতার কারণে এই সিএনটিপি কার্যকর করা হয়। সেই জন্য এই সিএনটিপিটাকে বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে নিয়ে নতুন করে সিএনটিপি করা ছাড়া এটার আর কোনো বক্তব্য নেই। সেটা শিল্প মন্ত্রণালয় আমাদেরকে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমার পক্ষ থেকে আমি যেটা করতে পারছি সেটা আমি করেছি, সেটা হলো যে এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ওইখানে যাতে একটা ফ্লোরিং করে ব্যবস্থাপনা করা যায়, এইটুকু অর্থ সহায়তা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি। মাননীয় উপদেষ্টা, মব নিয়ে সরকারের বর্তমান পরিকল্পনা কি? কোন দিকে যাচ্ছে সরকার মবের বিষয়ে? নাজমুল ভাই, মবের বিষয়ে প্রশ্ন করেন। আজকে যেটা টপিক, জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি লোক পাঠাবার জন্য লোক পাই, কারণ লোকই আছে আমার প্যাকেজের একমাত্র জায়গা। অন্যদের সাথে সমন্বয় করে করতে হয়। এই ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা শিল্প কারখানার দূষণ নিয়ে ভালোভাবে কাজ করবো। আবার ডিসেম্বর, নভেম্বর থেকে আমাদের শুরু হবে ইটভাটার। মাননীয় উপদেষ্টা, সরকার মব নিয়ে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি পরিবেশের দায়িত্বে আছি। আজকে পরিবেশ দিবস, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে
মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।